আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, বরং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন। আপনি সংবিধান পরিবর্তন করবেন, হোয়াট ইজ ইউর অথরিটি? ইলেকশন কমিশনকে নতুন করে সাজাতে হবে, জুডিশিয়ারিকে আপনার পরিবর্তন করতে হবে, এগুলোর কোনো বিকল্প নাই। কিন্তু এটা না হলে ইলেকশন সুষ্ঠু হবে না। ভারত সবসময় আওয়ামী লীগের পারসেপশন জানতে চেয়েছে, আমাদের কি পারসেপশন সেটা তারা জানাতে চেষ্টা করে। জনগণের এই বিশাল জনগোষ্ঠী আজকে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলছে। আমরা স্টেবিলিটি চাইবো এবং আমরা এই সরকারকে ততক্ষণই সমর্থন দেবো যতক্ষণ এই সরকার জনগণের সঙ্গে থাকবে, পক্ষে থাকবে। তো আমরা বিএনপিকে কিভাবে দেখতে চাই? আমরা কি আওয়ামী লীগের মতন করে দেখতে চাই? আওয়ামী লীগের মতন দেখতে চাই না। জেলায় জেলায়, প্রয়োজনে উপজেলায় উপজেলা পর্যায়ে বিএনপির সৎ নেতাদেরকে নিয়ে একটা অভিযোগ সেল গঠন করা। শুধু অভিযোগ সেল না, অভিযোগ সেলের পাশাপাশি একটা ভ্রাম্যমান, সাংগঠনিক ভ্রাম্যমান আদালত করতে হবে। সেলে অভিযোগ আসবে, অভিযোগ পর্যালোচনা করবে, যাচাই করবে, সরেজমিনে যাবে এবং সাংগঠনিক ব্যবস্থা নেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা ভিডিওটি দেখছেন, এই মুহূর্তে ভিডিওটি ক্লিক করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি কঠিন হুঁশিয়ারি দিয়েছে নেতাকর্মীদের উদ্দেশ্যে। তিনি বলেছেন, নেতাকর্মীরা যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে, দলের ভিতরে যারা নিজেদের ব্যক্তির সাথে রাজনীতি করবে, তাদেরকে দলে রাখা হবে না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করার আহ্বান জানিয়েছে নেতাকর্মীদের। জনগণের ভালোবাসা অর্জন করার আহ্বান জানিয়েছে বিএনপি নেতাকর্মীদের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বক্তব্য দিতে গিয়ে তিনি এ সমস্ত কথা বলেন। তিনি বলেন, যদি ভয় কিংবা শক্তি দেখিয়ে আমরা রাজনীতি করি, ঠিক একইভাবে স্বৈরাচারী শাসক শেখ হাসিনার মতো আমাদেরও পতন হবে। আর আমরা যদি ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করি, জনগণের ভালোবাসা অর্জন করি, তাহলে জনগণ আমাদেরকে অবশ্যই ভালোবাসবে, অবশ্যই আমাদেরকেই চাইবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান কি বললেন নেতাকর্মীদের উদ্দেশ্যে, আমরা সেটা শুনব। তারেক রহমানের বক্তব্য দিয়ে এখন তোলপাড় পুরো রাজনৈতিক অঙ্গন। তারেক রহমানের এই উদারতা কিংবা এরকম বক্তব্য এর আগে কখনো দেখা যায়নি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মতামত জানাবেন। আমাদের চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। দেশের গণতন্ত্রিকামী জনগণকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত রাষ্ট্র পরিচালনা কিংবা বিরোধী রাজনৈতিক দল হিসাবে দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন সংগ্রামে বিএনপি দেশ এবং জনগণের স্বার্থ সমুন্নত রেখেছে। এ কারণেই শত প্রতিকূল পরিস্থিতি পেরিয়েও দেশের গণতন্ত্রকামী জনগণের কাছে স্বাধীনতার ঘোষকের দল বিএনপি সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান। যাদের নেতৃত্বে, যাদের আত্মত্যাগে, যাদের শ্রম, ঘাম, মেধায় বিএনপি আজ সারা দেশে জনগণের কাছে বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, দলের প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভ লগ্নে তাদের সবার অবদানকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। প্রিয় দেশবাসী, দেশ বর্তমানে ইতিহাসের এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। ছাত্র জনতার আকাঙ্ক্ষার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কঠিন এক চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তীকালীন সরকার। হাজারো শহীদের আত্মত্যাগ আর অসংখ্য ছাত্র জনতার নিদারুণ যন্ত্রণাকর পরিস্থিতির মধ্য দিয়ে গত ৫ই আগস্ট দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। তবে গণ অভ্যুত্থানের সাফল্য এবং সম্ভাবনা নস্যাৎ করে দিতে স্বৈরাচারের দোসররা এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমি বিশ্বাস করি, বাংলাদেশের পক্ষে শক্তি সতর্ক থাকলে বাংলাদেশকে আর বিপথে নেওয়া যাবে না, আর পথ হারাবে না আমাদের এই প্রিয় বাংলাদেশ। প্রিয় দেশবাসী,
ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে গত 15 বছরের অনাচার অবিচার জনগণকে আর ভুলিয়ে দেওয়া যাবে না। রাষ্ট্রীয় স্থাপনা গণভবন ছিল দেশের রাষ্ট্র ও রাজনীতির ঐতিহ্যবাহী স্মারক। গণভবন বর্তমানে স্বৈরাচার হাসিনার দুর্নীতি, দুঃশাসন, অনাচার, অপকর্মের প্রতীক। ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে এই গণভবনকে গুম, খুন, অপহরণ এবং গণহত্যার মিউজিয়াম হিসাবে প্রতিষ্ঠার দাবি উঠেছে। 2009 সালের পিলখানায় সেনা হত্যা থেকে শুরু করে 2013 সালের শাপলা চত্বর হত্যাকাণ্ড, 2012, 2014, 2015, 2018, 2022 এবং 2023 সালে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সময় গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, 2018 সালের কোটা বিরোধী আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনে 2024 সালে গণঅভ্যুত্থানে শহীদ এবং গুম হওয়া মানুষদের স্মৃতিগুলো এই মিউজিয়ামে সংরক্ষিত থাকবে। অবৈধ ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশে আর কোনো শাসক যাতে স্বৈরাচারী হাসিনার মতন বর্বরচিত পথ অনুসরণ না করে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মিউজিয়ামেই সেই বার্তাই বহন করবে। প্রিয় দেশবাসী, অন্তর্বর্তীকালীন সরকার যখন গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে রয়েছে, এমন সময় হঠাৎ করেই চাপিয়ে দেওয়া বন্যা পরিস্থিতি দেশের পূর্বাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল গ্রাস করে নিয়েছে। বন্যার করাল গ্রাসে প্রায় 1 কোটি মানুষ কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেক মানুষ মারা গিয়েছেন, বিনষ্ট হয়েছে সম্পদ। এমন পরিস্থিতিতে সাধ্যমতন বন্যার্তদের পাশে দাঁড়াতে বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকীর সকল কর্মসূচি বাতিল করেছে। ইতিমধ্যে কোনো কোনো এলাকায় বন্যার পানি কমতেও শুরু করেছে। ফলে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই মুহূর্তে তাদেরকে বন্যা বিধ্বস্ত ঘরে ফেরানো কিংবা তাদের পুনর্বাসন প্রক্রিয়া বন্যাকালীন পরিস্থিতি থেকেও কিছুটা জটিল। সুতরাং আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি আপনাদের সহযোগিতা দয়া করে অব্যাহত রাখুন। সমন্বিতভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। বিশেষ করে যেসব পরিবারে নারী, শিশু, বৃদ্ধ কিংবা বৃদ্ধা রয়েছেন, অগ্রাধিকার ভিত্তিতে তাদের প্রতি দয়া করে সহায়তার হাত বাড়িয়ে দিন। সফলজনকভাবে বন্যা পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করতে একজন নাগরিক হিসাবে সরকারি উদ্যোগ বাস্তবায়নেও দয়া করে সক্রিয় ভূমিকা রাখুন। প্রিয় দেশবাসী, রাষ্ট্র, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, জনপ্রশাসন, বিচার বিভাগ সকল ক্ষেত্রে দেশকে এক নৈরাজ্যকর অবস্থায় রেখে স্বৈরাচারী হাসিনা পালিয়েছে। দেশকে একটি ঋণ নির্ভর, আমদানি নির্ভর, পরনির্ভর করে রেখে স্বৈরাচারী হাসিনা পালিয়েছে। শুধুমাত্র একজন হাসিনাই পালিয়ে যায়নি, তার বিনা ভোটের মন্ত্রিসভা, বিনা ভোটের সকল এমপি, এমনকি তাদের নিয়োগ দেওয়া বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত পালিয়েছে। দেশের এমন নজিরবিহীন ভয়ানক পরিস্থিতি অতিক্রম করে জনগণ এখন সম্মান এবং সমৃদ্ধির পথে এগিয়ে যেতে চায়। তাই দেশকে জনতার কাঙ্ক্ষিত বাংলাদেশে রূপান্তর করতে রাষ্ট্র সংস্কার কার্যক্রমের কোনোই বিকল্প নেই। তবে রাষ্ট্র সংস্কার একটি চলমান, দীর্ঘমেয়াদী এবং ধারাবাহিক প্রক্রিয়া। টেকসই এবং কার্যকর উপায়ে রাষ্ট্র সংস্কার করতে হলে সংস্কার প্রক্রিয়ার সঙ্গে অবশ্যই জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ থাকা জরুরি।
গণতান্ত্রিক বিশ্বের দেশগুলোতে জনগণের ভোট প্রয়োগের অগ্রাধিকার নিশ্চিত করার মাধ্যমে রাষ্ট্র সংস্কার কার্যক্রমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হয়ে থাকে। কারণ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার এবং জনগণের মধ্যে কার্যকর সেতুবন্ধন হচ্ছে জনপ্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ। প্রিয় দেশবাসী, জনগণের লুণ্ঠিত ভোটের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্র সংস্কারে প্রথম পদক্ষেপ হিসাবে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী, জনপ্রশাসন, দুদক সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কার কিংবা পুনর্গঠন জরুরি। সেই লক্ষ্য অর্জনে অন্তর্বর্তীকালীন সরকার তাদের পরিকল্পনা অনুযায়ী রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে বলে আমরা মনে করি। সুতরাং জনগণের প্রত্যক্ষ ভোটে একটি জনপ্রতিনিধিত্বশীল রাষ্ট্র এবং সরকার গঠনের লক্ষ্যে দেশকে নির্বাচনী রোডম্যাপে তোলার জন্য প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের জন্য জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে সব রকমের সহায়তা করতে প্রস্তুত। প্রিয় দেশবাসী, আমি মনে করি, আমাদের দল বিএনপি মনে করে, রাষ্ট্র সংস্কারকে কার্যকর করতে হলে দেশের রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি এবং কার্যক্রমেও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টিও উপেক্ষা করার কোনোই সুযোগ নেই। সে লক্ষ্যেই 2023 সালের জুলাই মাসে রাজনৈতিক দল হিসাবে বিএনপি রাষ্ট্র সংস্কারের পাশাপাশি দলীয় রাজনৈতিক সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে। ডেমোক্রেসি আপনি চালু করবেন, সেই ডেমোক্রেসিকে তো সকল দলের সকল অধিকারটাকে নিশ্চিত করতে হবে আপনাকে। আমাদেরকে জামাত ইসলামের সঙ্গে সবসময় আপনারা ট্যাগ করেন না। আপনি সংবিধান পরিবর্তন করবেন, হোয়াট ইজ ইউর অথরিটি? ইলেকশন কমিশনকে নতুন করে সাজাতে হবে, জুডিশিয়ারিকে আপনার পরিবর্তন করতে হবে, এগুলোর কোনো বিকল্প নাই। কিন্তু এটা না হলে ইলেকশনও সুষ্ঠু হবে না। ভারত সবসময় আওয়ামী লীগের পারসেপশন জানতে চেয়েছে, আমাদের কি পারসেপশন সেটা তারা জানার চেষ্টা করে। জনগণের এই বিশাল জনগোষ্ঠী আজকে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলছে। আমরা স্টেবিলিটি চাইবো এবং আমরা এই সরকারকে ততক্ষণই সমর্থন দেব যতক্ষণ এই সরকার জনগণের সঙ্গে থাকবে, পক্ষে থাকবে। রাজনৈতিক দলের সঙ্গে তাদের কোনো ইনভলভমেন্ট আছে বলে আমার কাছে মনে হয় না, এবং সেটা তাদের প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে তো পরিষ্কার হয়েছে। উনি খুব পরিষ্কার করে বলেছেন, আমরা ছাত্রদের দ্বারা এমপ্লয়েড, নিয়োগকৃত, একদম এই শব্দটাই ব্যবহার করেছেন উনি, নিয়োগকৃত। তো স্বাভাবিকভাবেই ওখান থেকে বোঝা যাবে তারা ছাত্রদের দ্বারা নিয়োগকৃত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা একবার মাত্র বোধহয় কয়েকটা দলের সঙ্গে বসেছেন, তাও একটা সুনির্দিষ্ট ইস্যু নিয়ে, সেটা হচ্ছে 15ই আগস্টের ব্যাপারে বসেছিলেন। আমরা কিন্তু তাদেরকে তখনই খুব স্পষ্ট করে বলেছিলাম যে আপনাদের সামগ্রিক পলিটিক্যাল ইস্যুগুলি নিয়ে বসতে হবে। মেইন ইস্যু হচ্ছে যে আপনি কবে ইলেকশন করবেন। এর জন্যে আমরা গত কয়েকদিন ধরে আমি বলছিলাম একটা রোড ম্যাপ দেওয়া দরকার তাদের। আমরা আশা করেছিলাম কালকে তিনি জেনারেশনকে অ্যাড্রেস করলেন, সেখানে তিনি সেই রোড ম্যাপটা দেবেন, কিন্তু সেই রোড ম্যাপ আমরা দেখিনি। বরঞ্চ উনি এখন বলছেন যে এটা রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক সিদ্ধান্ত তো বটেই, তো রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোকে ডাকতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে, তাদের সঙ্গে শেয়ার করতে হবে। তো এবং তাদেরকে উদ্যোগটা নিয়ে কাজটা করতে হবে, বিকজ দে আর ইন চার্জ নাও, দে আর ইন দ্য ড্রাইভিং সিট। তো ওই কাজটা তাদেরকেই করতে হবে। তো আমরা এখনও আশা করি যে অতি দ্রুত তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন এবং কথা বলে তিনি কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এবং আমরা যেটা বিশ্বাস করি যে তার একমাত্র লক্ষ্য হওয়া উচিত ইলেকশন। সেই ইলেকশনের আগে যে প্রয়োজনীয় সংস্কার যেটা করা দরকার, সেই কাজগুলো তিনি করবেন। তা না হলে যেটা হবে সেটা হচ্ছে যে আবার ওই 1-11 মতো একটা সমস্যা তৈরি হবে, এবং আপনার বিরাজনীতিকরণের একটা আশঙ্কা কিন্তু এই দেশের মানুষের মধ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য, একটা প্রশাসনকে আপনার স্ট্রিমলাইন করার জন্য, অ্যান্ড অ্যাট দি সেম টাইম ইকোনমিকে চালু করার জন্য তাদের যেটুকু সংস্কার করা দরকার সেটা তারা করতে পারেন। এবং আমার মনে হয় না যে এটা খুব বেশি লম্বা সময় রাখতে পারে, কারণ 90-এর একটা নির্বাচন মনে আছে আপনার, এই ওয়াহিদুর মাহমুদও সেই ক্যাবিনেটে ছিলেন, ইভেন ইও ছিলেন, তো আমাদের ইউনূস সাহেবও ছিলেন ওই ক্যাবিনেটে। তো ওটা বেশি সময় লাগার কথা না। ইফ দে ওয়ান্ট টু মিন ইট, দে রিয়েলি মিন ইট, দে ক্যান ডু ইট। হ্যাঁ, কতগুলো বেসিক সমস্যা আছে, যেমন পুলিশ ফোর্সটা আপনার
স্ট্রাকচার করতে হবে নতুন করেই, একদম বলা যায় নাই, ভেঙে গেছে। আপনার ইলেকশন কমিশনকে নতুন করে সাজাতে হবে, জুডিশিয়ারিকে আপনার পরিবর্তন করতে হবে, এগুলোর কোনো বিকল্প নাই। কিন্তু এটা না হলে ইলেকশনও সুষ্ঠু হবে না। সেই কারণে এই কাজগুলো তাদেরকে করতে হবে, কিন্তু সেটা অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব করতে হবে। তা না হলে বিভ্রান্তির সৃষ্টি হবে, তা না হলে লোকের মধ্যে আপনার একটা কোশ্চেন দেখা দেবে, মানুষের ধারণা পরিবর্তন হয়ে যেতে পারে। এখানে কতগুলো ফান্ডামেন্টাল প্রশ্ন আছে, তো লেজিটিমেসির প্রশ্ন আছে। এই সংস্কারগুলো করবে কে? অধিকারটা কার? লিগ্যাল অধিকারটা কার? লেজিটিমেট অধিকারটা কার? অধিকারটা পার্লামেন্টের, এবং সে নির্বাচিত প্রতিনিধিদের করতে হবে। তার জন্য একটা ইলেকশন লাগবে। আমরা ওইটুকু বলছি যে ইলেকশনটা করার জন্য যতটুকু করা দরকার ততটুকু করে এটা পার্লামেন্টের হাতে ছেড়ে দিতে হবে, যে পার্লামেন্ট ইভেন যদি কোনো সংস্কার র্যাটিফাই করতে হবে। তো আপনি সংবিধান পরিবর্তন করবেন, হোয়াট ইজ ইউর অথরিটি? আপনার সেই অথরিটি কোথায়? আপনাকে পার্লামেন্টেই আনতে হবে যে তার ওইটাকে করার জন্য। তো সুতরাং এই ক্ষেত্রে ছেলে মানুষই করার তো কোনো কারণ নাই। শ্রীলঙ্কায় যেটা হয়েছে, যেটা আপনার রাজনৈতিক দল, ওই রাজনৈতিক দলই ছিল যারা পিপল যাদের বিরুদ্ধে আপনার বিদ্রোহ করেছিল, ওখানে শুধু মেইন লোকটার পরিবর্তন হয়েছে, তাই না? যার ফলে সেখানে সংস্কারটা সেভাবে হয় নাই। আর আপনি আজকে একটা সংস্কার করলেন, এখানে ধরে নিলাম সেটাকে চাপিয়ে দিবেন, তো ওটাকে করবে কে? এটাকে আপনাকে লিগালাইজ করবে কে? যে আপনাকে অবশ্যই এটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডায়ালগ করে সেগুলোকে কনসেনসাস নিয়ে আপনাকে করতে হবে। ওদের আমি আপনার ঠিক বুঝতে পারছি না, আমি ফ্র্যাঙ্কলি বলছি আর কি, ওনাদের অ্যাটিটিউডটা আমার কাছে পরিষ্কার না। এবং আমরা যতটুকু বুঝি আর কি, যে এখানে কয়েকটা মত কাজ করছে বোধহয় ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে। সেটা কেউ চায় যে এখনই সব কিছু সংস্কার আমরা করে দিয়ে দিব, আর কেউ চায় যে না, আমরা এক্সিস্টিং যে সংবিধান আছে তার মধ্যে রেখেই আমরা প্রয়োজনীয় সংস্কারগুলো করবো। কারণ এটার তো তারা মুখ খুলছেন না। অস্পষ্টতা কোনো জিনিসই কিন্তু ভালো না। আজকে এই সরকারের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে এখন পর্যন্ত, কালকে তারা একটা পলিসি ডিসিশনের একটা বক্তব্য দিয়েছেন, কিন্তু সেটা খুব ভেগ। দে মাস্ট কাম আউট উইথ টোটালি অবজেক্টিভ আপনার যে ব্যবস্থাগুলো যারা করতে চান, সেই কথাগুলোকে স্পষ্ট করে জনগণের সামনে তুলে ধরতে হবে। জনগণের সামনে না ধরলেই গ্যাপ তৈরি হবে, মিসআন্ডারস্ট্যান্ডিংস হবে। এই কথাগুলো কিন্তু আমি বারবার বলছি। আমরা ডেডলাইন দিয়ে তাদেরকে ভারাক্রান্ত করতে চাই না, কিন্তু আমরা চাই যে অতি দ্রুত। এটা দেশের জন্য, জনগণের জন্য ভালো। আপনি যত ডিলে করবেন তত ক্ষতি হবে। এটা তো আমরা নীতিগতভাবে, আমরা একটা ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি, আমরা বরাবরই এখানে মাল্টি পার্টি সিস্টেম, কিন্তু আমাদের দলই প্রেসিডেন্ট জিয়াই এটাকে ইন্ট্রোডিউস করেছেন আপনার ইসের পরে 1925-এ, তাদের একদলীয় বাকশালের পরে, তাই না? তো সেখানে আমরা তো সবসময় মাল্টি পার্টি সিস্টেম বিশ্বাস করি। তখনও আওয়ামী লীগ ইলেকশন করেছিল, আবার আওয়ামী লীগ যদি ইলেকশন করতে চায়, লিগালি যদি তার কোনো বাধা না থাকে, সে করবে, আবার সে কেন করবে না? দল তো সমস্যা না, সমস্যা তো মানুষগুলো যারা দল চালায়। দায়িত্বশীল লোকের কথা তো এটা হতে পারে না। এটা জাস্ট আমাকে উইশফুল থিঙ্কিং। এটা আমি বললাম যে ওরা 3 টার্ম করছে, এখন 3 টার্ম। এটা আপনি একটা রাষ্ট্র, তো এটা তো আপনার একটা মানে এটা রাষ্ট্র, এটা আইনের মধ্যে চলে, সংবিধানের মধ্যে দিয়ে চলে। আমি চাইলাম যে আওয়ামী লীগকে 3 টার্ম ইলেকশন করতে দেবো না, ওটার অধিকারটা কী? প্রশ্নটা করে তাহলে আপনাকে রেফারেন্ডাম করতে হবে, বা পিপুলকে বলতে হবে যে আওয়ামী লীগকে আমরা ব্যান করবো। এই জিনিসগুলো আসতে হবে। তো একটা ডেমোক্রেসি আপনি চালু করবেন, সেই ডেমোক্রেসিকে তো সকল দলের সকল অধিকারটাকে নিশ্চিত করতে হবে। তো আপনাকে জুডিশিয়ারি তো আপনার ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, এটা আমরা পরিষ্কার বলছি। এবং জুডিশিয়ারির পুরো ব্যাপারটাই আপনার স্বাধীন থাকতে হবে, তাকে ইন্ডিপেন্ডেন্ট থাকে পুরোপুরি। সেইখানে কেন হবে না? আপনি এখন ইনিশিয়েট শুরু হলো, তখন গিয়ে শেষ হবে না? আমরা তো অবশ্যই জনগণকে সঙ্গে নিয়ে সেটা রুখে দাঁড়াবো। আমরা স্টেবিলিটি চাইবো, এবং আমরা এই সরকারকে ততক্ষণই সমর্থন দেব যতক্ষণ এই সরকার জনগণের সঙ্গে থাকবে, পক্ষে থাকবে। আমরা কোনো টাইম ফ্রেম দিচ্ছি না, তবে আমরা আপনার চাই যে দ্রুত সময়ের মধ্যে ইলেকশন করতে হবে। এটা যত দ্রুত পারা যায়, এটাই তাদের জন্য মঙ্গল, আমাদের জন্য মঙ্গল, জাতির জন্য মঙ্গল। আমাদেরকে জামাত ইসলামের সঙ্গে সবসময় আপনার ট্যাগ করেন না, এটা আমি সবাইকেই বলেছি। আপনি দেখবেন যে আপনার ডেইলি স্টার যখন আপনার লেখে জামাত ড্যাশ বিএনপি, নো, জামাত আলাদা দল, আমরা আলাদা দল। আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, তাদের দৃষ্টিভঙ্গি তো এক না, আলাদা থাকে, আমাদের আলাদা থাকে। আমরা ইতিপূর্বে আন্দোলনের জন্য, এই ফ্যাসিস্ট সরকারকে সরানোর জন্য আমরা বহু রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত করেছিলাম। আমরা যুগপৎ আন্দোলন করছিলাম। সেই যুগপৎ আন্দোলনের মধ্যে অন্যান্য দলগুলো ছিল, জামাতও ছিল, এখনও আছে। কাজ যদি ভবিষ্যতে কাজ করতে হয়, আমরা যে সিদ্ধান্ত নিই তখন তারা নেবে। ইলেকশনে কী করবো না করবো সেটা আমরা তখন সিদ্ধান্ত নেব। আনফর্চুনেটলি উজানের ওরা আছে, আমরা ভাটিতে আছি। এর জন্যে
54টা নদীর আপনার পানির কোনো আপনার ভাগই হয়নি, এখন প্রতিষ্ঠা হয়নি। এটা খুব জরুরি দরকার, যেটা আমরা বারবার বলেছি, আমরা দলের তরফ থেকে বলেছি, আমরা সবসময় বলে আসছি। এই জায়গাগুলোতে আপনার কাজ হয়নি এবং গত সরকারের আমরা এগুলো একেবারেই কেউ খেয়ালই করেনি। যে তখন থেকে তারা যেমন আমরা আগে করতাম, এরাও করতো, তখন নিশ্চয়ই একটা কোনো জায়গায় পৌঁছতে পারতো। এখন এই জিনিসগুলো থেকে ভারতের আমার কাছে যেটা মনে হয় যে ভারতের ডিপ্লোমেসি এই জায়গাতে আমার কাছে খুব একটা প্র্যাগমেটিক মনে হয় না। ভারত সবসময় আওয়ামী লীগের পারসেপশন জানতে চেয়েছে, আমাদের কি পারসেপশন সেটা তারা জানার চেষ্টা করে, জনগণের। এটা জানলে তাদের এই ভুলগুলো হতো না। তারা সবসময় একটা বাস্কেটেই সব ফলগুলো রেখে দিয়েছে, আওয়ামী লীগের বাস্কেট। ফলে স্বাভাবিকভাবেই আজকে বিরাট গ্যাপ হয়ে গেছে। এই বিশাল জনগোষ্ঠী আজকে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে কথা। অনিচ্ছাকৃত এস আলমের গাড়ি ব্যবহারে দুঃখ প্রকাশ করলেন সালাউদ্দিন আহমেদ। দর্শক, আমার এই দুঃখ প্রকাশটি ভালো লেগেছে। অনেকে কোনো ভুল স্বীকার করতে চান না, নানাভাবে এড়ানোর চেষ্টা করেন, কিন্তু তিনি সোজাসুজি স্বীকার করলেন এবং প্রকৃত ঘটনা কি সেটাও তিনি বললেন। আমার ধারণা যে আসলে সালাউদ্দিন আহমেদ যেটি বলেছেন সেটি সত্য। তিনি এত অত্যাচার নির্যাতনের পর দেশে ফিরে এসে চট করে মাফিয়াদের সঙ্গে হাত মেলাবেন, এই ধরনের রাজনীতিক তিনি নন। সালাউদ্দিন আহমেদ আমি নিজে ব্যক্তিগতভাবে চিনি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের আমার বড় ভাই। শুধু আজকে বললাম এই কারণে যে যেহেতু ছাত্র জীবন থেকে তাকে চিনি, ছাত্র দলের তিনি নিবেদিত প্রাণ কর্মী, প্রশাসনে তিনি একদম পেশাদার একজন কর্মকর্তা হিসেবে কাজ করেছেন এবং আবার যখন নাকি রাজনীতি করেছেন তখন সরকারি চাকরি ছেড়ে দিয়ে রাজনীতির মতন করেছেন। তারপরে তার জীবনের দুঃখজনক অধ্যায় সেটা তো আমরা দেখলাম। তো আমার হলের বড় ভাই বলে আমি এটা তার পক্ষে সাফাই গাইছি না। আসলে তিনি যেটা বলছেন যে দীর্ঘ 10 বছর পর তিনি এসে ফিরেছেন, হাজার হাজার মানুষ, তখন তিনি কোন গাড়িতে উঠবেন না উঠবেন এটা হচ্ছে নেতা কর্মীদের সিদ্ধান্ত। তারপরও তিনি বলছেন যে তার এক ছোট ভাই, সে এস আলম গ্রুপে চাকরি করেন, তার গাড়ি ছিল এবং সে এস আলম গ্রুপের জমি জমা দেখাশোনা করে। দেখেন, এই কথাটাও কিন্তু তিনি না বললে পারতেন, কিন্তু তিনি কিন্তু বললেন। এখন ঘটনা হলো কি, আমরা অনেক কথা বলি, টেলিভিশনে বলি, ভিডিওতে বলি। আমাদের বলার উদ্দেশ্য এটা না যে কাউকে হেয় করা, কাউকে ধ্বংস করা, কারোর একদম 12টা বাজানো। নো, আমরা চাই যে ওয়াচডগ সাংবাদিকদের যে কাজটা, সেটা হলো রাজনীতিকদের ভুল ত্রুটিগুলো দেখিয়ে দেওয়া। দল ভুল করতে পারে, সেটার সমালোচনা করা, ব্যক্তি ভুল করতে পারে, সেটার সমালোচনা করা। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো একটি, তারা যাতে সংশোধন হয় এবং তারা যে মানুষের সেবার জন্য, দেশের সেবার জন্য যে কাজটি করছেন, তারা যাতে সেই পথে অগ্রসর হন। এটাই হওয়া উচিত, প্রতিটি নাগরিকের দায়িত্ব। আর সাংবাদিকদের তো আরো বেশি বেশি দায়িত্ব। কেননা ধরেন, আমি এই আমার ভিডিওতে প্রচুর এখন ভিউ হয়, কেন হয় জানি না, এখন দেখি প্রচুর মানুষ দেখে। হয়তো একটা আস্থা বিশ্বাস জন্ম নিয়েছে যে আমি কোনো ফেক নিউজ করি না এবং কোনো ইল মোটিভ নিয়ে কাজ করি না, হয়তো সেই কারণে একটা আস্থা। তো সেই কারণেই আমি ভালোকে ভালো বলি, খারাপকে খারাপ বলার চেষ্টা করি। এবং আবারও বলি আপনাদেরকে যে কোনো দলের বিরুদ্ধে আমার শত্রুতা না। আমি জনগণের পক্ষ থেকে দলগুলোকে, জনগণের যে বার্তা, জনগণ যা চায় সেটি তুলে ধরার চেষ্টা করি। আমি বলতে পারেন এক অর্থে অনির্বাচিতভাবে জনগণের মুখপাত্র। তো এখন আমার এই ভিডিওগুলো, কালকে আমি যখন গিয়ে সালাউদ্দিন আহমেদের এইটি করেছেন, আমাকে কেউ কেউ বলেছেন আসলে উনি বুঝতে পারেননি যে উনি কার গাড়িতে উঠেছেন। তো আমি আর কিছু বললাম না, আমি অপেক্ষা করছিলাম যে তিনি একটা বিবৃতি দিক। তো সেই বিবৃতি কিন্তু তিনি দিয়েছেন। তো এই বিবৃতিটা দেওয়ার পর এখন আপনি কি সিদ্ধান্ত নেবেন? তাকে ফাঁসি দেবেন? দল থেকে বহিষ্কার করবেন? না, তিনি তো নিজেই বলছেন যে তার এই ভুলটা অনিচ্ছাকৃত। সুতরাং এটা একটা লেসন যে তিনি দ্রুত ধরতে পেরেছেন, দুঃখ প্রকাশ করেছেন। সুতরাং তার এই যে উপলব্ধিটাও যদি নেতা কর্মীরা মনে রাখেন, তাহলে কিন্তু অনেক বিপদ থেকে বিএনপি সরে যেতে পারবে। আমি আবারও বলি, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোই দেশ শাসন করবে,
সেই রাজনৈতিক দল যদি সৎ হয়, ভালো হয়, যোগ্য হয়, তাহলে কারোরই কোনো আপত্তি নেই। বাংলাদেশের মানুষ অন্তত একটা বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে যে তারা দুর্নীতিকে, অনিয়মকে, ঘুষ, দখলদারি এগুলিকে প্রশ্রয় দেবে না। আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের যে অভ্যুত্থান, মানুষের যে গণজাগরণ, তার মূল কারণ হচ্ছে অপশাসন, দুঃশাসন, দুর্নীতি, অনিয়ম, তারপরে আর কি কি শব্দ বলা যায় এটা আপনারা বলেন। তার মানে কি, তার বিপরীতে এখন মানুষ একটা দলকে চায়, যে দল সত্যিকার অর্থে একদম বিপরীত মেরুতে থাকবে। তো সেই বিপরীত মেরুতে যখন নাকি বিএনপির মতন একটি বড় রাজনৈতিক দল সাম্প্রতিক সময় সরকার পরিবর্তনের পর যখন নাকি কিছু কিছু কার্যক্রম করছে, তখন কিন্তু ধাক্কা খাচ্ছে। সেই কারণে আমি বারবার কিন্তু প্রতিদিনই একটা দুইটা ভিডিওতে এই প্রসঙ্গটা আনছি সতর্ক করার জন্য। খেয়াল করেন, ওই দলটির শীর্ষ নেতা লন্ডনে বসেও কিন্তু প্রতিদিন সতর্ক বাণী দিচ্ছেন। এমনকি নিবেদিত প্রাণ দলের তাদেরকেও ছাড় দিচ্ছেন না। বরিশালের একজন মহিলা নেত্রী দুঃখ প্রকাশ করলেন, এখনো কিন্তু তার পুরো আস্থা বিশ্বাস সেই নেতার প্রতি, কিন্তু তার ব্যাপারে কিন্তু সাংগঠনিক সিদ্ধান্ত নিতে তারেক রহমান কিন্তু দেরি করেননি। কিন্তু তিনি অপেক্ষায় আছেন যে নিশ্চয়ই তারেক রহমান আবার তাকে দলে ফিরিয়ে আনবেন। এটাই তো আমরা চাই। আপনার পরিবারের মানুষ ভুল করে না, তো ভুল করলে কি আপনি কি করেন? বাড়ি থেকে একদম বের করে দেন, সম্পর্ক নষ্ট করেন? তা তো না, তাকে রেকটিফাই করেন। তো তাকে রেকটিফাই করা হয়, তো এটাই তো। দল যদি এইভাবে যদি রেকটিফাই করতে পারে, তাহলে আমার ধারণা যে বিএনপি একটি ভালো দল হবে, যে দল সত্যিকার অর্থে দেশ শাসন করবে। বিএনপির মতন দল যার একদম গ্রাম থেকে কেন্দ্র পর্যন্ত তার ইউনিটগুলো আছে, তারা যদি ইচ্ছা করে, যদি তাদের মধ্যে একটা জাগরণ তৈরি হয়, সবচেয়ে বেস্ট তারা মানুষের সেবা দিতে পারবে এবং তাদের দেশ শাসন করার অভিজ্ঞতা আছে, দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে। সেই কারণেই কিন্তু এত আলোচনা সমালোচনা। একই আলোচনা কিন্তু আজকে যেমন করছি, আপনি বলবেন যে তাহলে কি আমি কি বিএনপি করি? না, বিএনপি করি না। বিএনপি আওয়ামী লীগ করা আমাদের কাজ না। আওয়ামী লীগের সময়ও কিন্তু বারবার সেই কথাটি বলেছি, আওয়ামী লীগ শোনেনি, বেপরোয়া ছিল। তারা মনে করছে যে এই সমস্ত সাংবাদিকদের কথা শোনার দরকার নেই, ভালো কথা শোনার দরকার নেই, জনগণের কথা শোনার দরকার না, আমরা আমাদের মতন পুলিশ আছে, আর্মি আছে, আমাদের প্রশাসন আছে, আমরা চালাই যাব। তার পরিণতি তো দেখলেন। সেই কারণে শুরু থেকেই কিন্তু ধারণা করা হয়, ৮০% মানুষ বিশ্বাস করে আগামী নির্বাচন হলে বিএনপি জয়ী হবে। তো আমরা বিএনপিকে কিভাবে দেখতে চাই? আমরা কি আওয়ামী লীগের মতন করে দেখতে চাই? আওয়ামী লীগের মতন দেখতে চাই না। সেই কারণেই কিন্তু এত কথা বলে। এই কারণে আমি একটা সুপারিশ করেছিলাম, জেলায় জেলায়, প্রয়োজনে উপজেলা পর্যায়ে বিএনপির সৎ নেতাদেরকে নিয়ে একটা অভিযোগ সেল গঠন করা। শুধু অভিযোগ সেল না, অভিযোগ সেলের পাশাপাশি একটা ভ্রাম্যমান, সাংগঠনিক ভ্রাম্যমান আদালত করতে হবে। সেলে অভিযোগ আসবে, অভিযোগ পর্যালোচনা করবে, যাচাই করবে, সরেজমিনে যাবে এবং সাংগঠনিক ব্যবস্থা নেবে। এই কাজটা যদি আগামী 3 মাস 6 মাস করতে পারে, মাশাআল্লাহ, বিএনপির ভাবমূর্তি ফিরবে এবং মানুষ আশাবাদী হবে যে না, আগামী দিনে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে তারা সেরা সেবাটা পাবে। সম্মানিত বন্ধুগণ, দেখলেন আপনারা জানান এখন আপনাদের কি বলার রয়েছে, আপনাদের কি ওপিনিয়ন তারেক রহমানের বক্তব্যের সঙ্গে আপনারা কি একমত? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করার যে আহ্বান জানিয়েছে, জনগণের ভালোবাসা অর্জনের যে আহ্বান জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, তার সেই ডাকে সাড়া দেবে কি বিএনপির নেতাকর্মীরা, নাকি আওয়ামী লীগের পাতি নেতা বা নেতাকর্মীদের মতো শক্তি কিংবা ভয় দেখিয়ে তারা রাজনীতি করবে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এখন সবার হয়তো এই গণঅভ্যুত্থান থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন যে পরবর্তীতে যারাই স্বৈর শাসক আছে তারা এই শেখ হাসিনার মতনই অবস্থা গ্রহণ করবে, পালিয়ে যেতে বাধ্য হবে যদি বাংলাদেশে স্বৈরতন্ত্র কায়েম করার চেষ্টা করে। তারেক রহমানের বক্তব্যের সঙ্গে আপনাদের ওপিনিয়ন কি, আপনারা কি বলতে চান তার বক্তব্য শোনার পরে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান জানাবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।